আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এর আগে যে পরীক্ষা দিয়েছো একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ হওয়ার জন্য, যাই হোক তোমাদের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাসে প্রথম চ্যাপ্টার হলো সিলেবাস অনুযায়ী 10ম অধ্যায়। এটা ইনশাল্লাহ শুরু করব। এর জন্য দেখো বোর্ডে লিখে আছে অধ্যায় 10। এটা হলো উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজনন সম্পর্কে তোমরা এর আগে থেকে মানে 8-এ পড়ছো, 9-10-এ পড়ছো, এই জন্য বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজ হবে। আর এই চ্যাপ্টারটা একটা জীববিজ্ঞানের জন্য একটা মৌলিক চ্যাপ্টার, এই জন্য তোমাদের এটা খুব ভালো মতো করে পড়াটা কমপ্লিট করতে হবে। মূলত প্রতি বছর পরীক্ষার প্রশ্ন না আসলেও 1 বছর পর পর হলেও এই অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসে। এই জন্য এই পড়াটা খুব ভালো মতো কমপ্লিট করে ফেলবা। যদি ফেলে রাখো তাহলে পরীক্ষার আগে তোমাদের এটার জন্য খুব সাফার করতে হবে। তো যাই হোক, আমরা শুরু করি। আসলে প্রজনন জিনিসটা কি, এটা তোমরা ক্লাস 8-এর বই পড়েছো। প্রজনন হলো বংশবৃদ্ধির একটা সিস্টেম। এখন এটা তোমাদের উদ্ভিদ প্রজননের চ্যাপ্টারের নাম হলো উদ্ভিদ প্রজনন। তার মানে উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করতে পারে সেটা আমরা এখানে দেখব। কিছু মৌলিক জিনিস এখানে আছে, এই জিনিসগুলো তোমাদের এখনই শিখে যেতে হবে। তাছাড়া পরবর্তীতে তোমরা যদি বুঝতে না পারো তাহলে পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারবে না। অতএব আর এই জিনিসগুলো যদি ছোটোখাটো কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো যদি না বুঝতে পারো তাহলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে তোমাদের কাছে। এই জন্য আশা করবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। যাই হোক, তাহলে উদ্ভিদে প্রজনন জিনিসটা হলো বংশবৃদ্ধি করবা। হ্যাঁ, এখন বাবা মা থেকে সন্তান উৎপাদন হয়, সন্তান থেকে তার নাতিপুতি হয়, হ্যাঁ নাতি হয়, তারপর পুতি হয়। এইভাবে যে বংশ পরস্পরাই আমরা মানে টিকে আছি, সেই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত যে জীবগুলো টিকে আছে মূলত প্রজননের মাধ্যমে এরা টিকে আছে, নিজেদের বংশ বৃদ্ধি করতে পারতেছে। এখন কি কি উপায়ে উদ্ভিদ বংশবৃদ্ধি করে সেটা আমরা দেখব। উদ্ভিদ মূলত প্রধানত 2 উপায়ে বংশবৃদ্ধি করে। একটা হলো যৌন প্রজনন, এটা হলো যৌন প্রজনন, আর একটা হলো অযৌন প্রজনন। এখন যৌন প্রজনন কি আর অযৌন প্রজনন কি, এটা বোঝার জন্য তোমাকে সিম্পলি 2টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর কথা হলো যৌন প্রজনন হলো অবশ্যই গ্যামেট উৎপন্ন হবে, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। এখন গ্যামেট 2 ধরনের হয়, একটা হলো পুংরেণু বা পুং গ্যামেট, যেটা পুরুষ ফুল থেকে উৎপন্ন হয় বা পুং স্তবক থেকে উৎপন্ন হয়। ফুলে পুরুষ ফুল থেকে উৎপন্ন হয় বা পুরুষ পুং স্তবক থেকে উৎপন্ন হয় পুং গ্যামেট বা শুক্রাণু। আর স্ত্রী গ্যামেট, যেটা আমরা ডিম্বাণু বলি, এটা উৎপন্ন হতে হবে এবং এই 2টার মিলন হতে হবে। তার মানে তোমাকে অবশ্যই যৌন জনন হতে হলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হতে হবে, এবং এই স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের মিলনের ফলে যে প্রজননটা সম্পন্ন হবে সেটাকে আমরা যৌন জনন বলব। এখন এই যৌন জনন কয় ধরনের হয়? 3 ধরনের হয়। তোমরা পড়েছো এটাকে, যে আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, ওগেমাস। হ্যাঁ, এই 3 ধরনের প্রজনন হয়, যৌন প্রজনন হয়। আইসোগেমাস, অ্যানাইসোগেমাস আর হলো ওগেমাস। এখন খেয়াল করো, যৌন প্রজননের এই 3টা ধাপ, 3টা স্টেজ আছে বা 3টা ভাগ, 3 ভাগে বিভক্ত যৌন প্রজনন। হয় আইসোগেমাস হবে, নাহলে অ্যানাইসোগেমাস হবে, আর ওগেমাস হবে। এখন বলবে যে স্যার এইগুলো আবার কি? হ্যাঁ, এইগুলো খেয়াল করো। আমি তোমাদের বললাম যে যৌন প্রজননের জন্য অবশ্যই গ্যামেট উৎপন্ন হতে হবে, মানে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হতে হবে, এবং এইগুলা মিলন হতে হবে, তবে আমরা সেটা যৌন প্রজনন করবো। আচ্ছা, এই খেয়াল করো যে আইসোগেমাস কোনটা? এই শুক্রাণু এবং ডিম্বাণু দেখতে যদি একই মতো হয়, একই সাইজের হয়, ছোট বড় না হয়। ধরো এটা একটা শুক্রাণু, এটা একটা ডিম্বাণু, একই সাইজের, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হলো আইসোগেমাস। মানে শুক্রাণু এবং ডিম্বাণু দেখতে একই সাইজের হবে, এটা ছোট বড় হবে না। হ্যাঁ, আইসোগেমাস। একটা শুক্রাণু, এটা ধরো শুক্রাণু, এটা ছেলেদের আর মেয়ে,
এটা পুরুষ থেকে আসবে, এটা মেয়ে মেয়ে বা স্ত্রী স্তবক থেকে ডিম্বাণু একই সাইজে দেখতে, খেয়াল করো। তাহলে এটা হবে আইসোগামাস। অ্যানাইসোগামাস কি? অ্যানাইসোগামাস শুক্রাণু একটু ছোট হবে, ডিম্বাণু অল্প একটু বড় হবে সাইজে। ধরো শুক্রাণু এটা, ডিম্বাণু ধরো এটা, তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু আলাদা আলাদা সাইজের হবে। সাইজ মানে আকৃতি, হ্যাঁ, আকৃতি আলাদা আলাদা হবে, একটু ছোট একটু বড় এরকম হবে। আর আইসোগামাস দুটো একই মতো হবে, দুটো সাইজে একই মতো হবে। আর অ্যানাইসোগামাসে একটা শুক্রাণু একটা ডিম্বাণু এরা সাইজে একটু আলাদা আলাদা হবে, ডিফারেন্ট বোঝা যাবে, হ্যাঁ, যে এটা সাইজে ছোট এটা সাইজে বড় হবে। ওগামাস কি? ওগামাস হলো, খেয়াল করো, ওগামাস হলো শুক্রাণু বা পুং গ্যামেট, ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট এরা সম্পূর্ণ আলাদা হবে, মানে সাইজের দিক দিয়ে একবার বিশাল পার্থক্য থাকবে। ধরো এটা যদি শুক্রাণু হয়, এই ধরো এটা ডিম্বাণু, কেমন হলো ভাই বিষয়টা? এইরকম, হ্যাঁ। তাহলে এইরকম অনেক বেশি যদি পার্থক্য থাকে তাহলে সেটাকে আমরা বলবো ওগামাস। এই হলো শুক্রাণু যৌন জননের যে পার্থক্য ইয়েগুলো আছে, ধাপ প্রকারগুলো আছে তার বিস্তারিত। শুধু এই কয়টা কথা তোমরা মনে রাখবে যে যৌন জননের এরকম ধাপ থাকে বা এরকম প্রকার থাকে, যে প্রকারের আইসোগামাস দুটো শুক্রাণু এবং ডিম্বাণু দুটার দেখতে সাইজ একই মতো। অ্যানাইসোগামাসে ডিম্বাণু একটু বড়, শুক্রাণু একটু ছোট। আর ওগামাসে শুক্রাণু অনেক ছোট, ওই তুলনায় ডিম্বাণু অনেক বড়, এটা হলো ওগামাস। হ্যাঁ, আমরা ডিটেলস বলবো, এই জিনিসগুলো তোমাদের আগের বইয়ের পর 8, 9, 10 এই জিনিসগুলো পড়ে আসছে তোমরা। আর অযৌন জনন এবার দেখি। অযৌন জনন হলো, অযৌন জনন মূলত এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর কোনো কথাই আসবে না, এই গ্যামেট বলে কোনো কথা আসবে না, বুঝতে পারছো? অযৌন জনন মানে হলো যে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হবে না, এরা হয় একটা স্পেশাল কিছু বৈশিষ্ট্যের স্পোর তৈরি করবে বা রেণু তৈরি করবে, যেখান থেকে নতুন প্রজন্ম তৈরি হবে, সেটা হলো অযৌন জনন। বা একটা পাতা থেকে তৈরি হলো, তাহলে সেটাকে আমরা অঙ্গজ প্রজনন করবো। এই অযৌন জননের মধ্যে একটা প্রকার হলো অঙ্গজ প্রজনন, বা মূল থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে, তারপরে পাতা থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে, হ্যাঁ, বা স্পোর থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে, এগুলো হলো অযৌন প্রজনন। তাহলে আমরা এইগুলো ডিটেলস করবো ইনশাল্লাহ। এখন তাহলে তোমাদের পড়া হলো মূলত উদ্ভিদের প্রজনন, এখন নর্মাল যে প্রজননগুলো আছে মূলত সেটা। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিল যদি হয় তাহলে সেটা যৌন প্রজনন, এবং শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া, মানে শুক্রাণু ডিম্বাণু কোনো নামই থাকবে না, নামবন্ধ থাকবে না, এইখান থেকে যে এভাবে যে প্রজননটা কমপ্লিট হয় সেটাকে আমরা অযৌন প্রজনন বলি। এই দুটা কথা খুব ভালো মতো মাথায় গেঁথে দেবো। এরপর পরবর্তীতে আমরা আগাই, এটা মুছে দিলাম। এরপরে খেয়াল করো যে তাহলে যৌন প্রজনন, প্রথমত তোমাদের যৌন প্রজননের মধ্যে কিভাবে যৌন প্রজননটা হয় সেটা খেয়াল করো। যৌন প্রজননটা মূলত ফুলের মাধ্যমে, আবৃতবীজী, তোমাদের বই বেশিরভাগ ক্ষেত্রে আবৃতবীজ উদ্ভিদ দেওয়া হয়, তাহলে আবৃতবীজ উদ্ভিদে ফুলের মাধ্যমে যৌন প্রজনন। এখন একটা ফুলে কি কি অংশ থাকে ক্লাস 10-এ পড়েছ। একটা ফুলে থাকে পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে, প্রজননের জন্য এরা হচ্ছে প্রধান হিসাবে কাজ করে। তাহলে যৌন প্রজননে পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। এখন এই পুংস্তবক থেকে পুং রেণু তৈরি হয় এবং এই পুং রেণু থেকে শুক্রাণু তৈরি হয়, এটা মাথায় রাখবা। তাহলে পুংস্তবক থেকে তৈরি হবে পুং রেণু, এটা মাথায় রাখবা। পুং রেণু থেকে তৈরি হবে শুক্রাণু, হ্যাঁ, শুক্রাণু তৈরি হবে। এরপরে আরেকটা অংশ থাকে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক থেকে তৈরি হবে স্ত্রী রেণু। এখান থেকে ডিম্বাণু তৈরি হবে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে কোষটা তৈরি হবে সেটার নাম হলো জাইগোট। এই যে মিলন হলো, এই মিলনটা মূলত হলো তোমার যৌন জনন। তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হলে নতুন যে কোষ তৈরি হবে সেটাকে আমরা বলবো হলো জাইগোট কোষ। এই জননটাকে, এই জাইগোট থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়। হ্যাঁ, মূলত আমি এটা যেটা বলতেছি সেটা তোমার আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এখন কিভাবে এই একটা পুংস্তবক থেকে পুংরেণু, সেখান থেকে শুক্রাণু তৈরি হয়, স্ত্রীস্তবক থেকে স্ত্রী রেণু তৈরি হয়, সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়, এটা হলো তোমাদের পড়া। হ্যাঁ, তাহলে আমরা শুক্রাণু কিভাবে উৎপন্ন, খেয়াল করো। একটা ফুল যদি ধরো
স্ত্রীস্তবক। তোমরা ফুলের বিভিন্ন অংশ পড়েছো, ফুলের বিভিন্ন অংশ পড়েছো। এই ফুলের মধ্যে স্ত্রীস্তবক থাকে, আরও স্তবক থাকে, কিন্তু প্রজননের জন্য মূলত এইগুলো থাকে। আর এই পাশের এই সাইডে এক এক ফুলে এক এক স্টাইলে থাকতে পারে। এইগুলো হলো পুংস্তবক। তাহলে এইগুলাকে বলা হয় পুংস্তবক। এখানে 3টে দিয়েছে, এ পাশে 3টে দিয়েছে। এখন 6টাই থাকে না, কোন ফুলে কম থাকে, কোন ফুলে বেশি থাকে। হ্যাঁ, 5টা থাকতে পারে, 7টা থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। তাহলে এটা পুংস্তবক এবং স্ত্রীস্তবক একই ফুলে আছে, তার মানে এটা উভলিঙ্গ ফুল। আচ্ছা, আমরা পড়বো এখন পড়বো মূলত যে পুংস্তবক থেকে পুংরেণু কিভাবে তৈরি হয়। আচ্ছা, তাহলে এই যে এটা, এগুলো হচ্ছে পুংস্তবক। এটাকে দেখো পুংকেশর বলে। এই যে একটা হলো পুংকেশর, দেখতে কিরকম হয়, এই যে দেখো দেখতে এরকম, দেখতে এরকম, দেখতে এরকম হয়। এটা হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে পরাগদণ্ড। এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পরাগদণ্ড। তাহলে এটা হলো পুংকেশর। পুংস্তবক থেকে এক একটা অংশকে কি বলে, পুংকেশর বলে। এই পুংকেশরের খেয়াল করো, এই পুংকেশরের একটা হলো পরাগদণ্ড, বা গর্ভবতী পরাগদণ্ড, আর এটা হলো পরাগধানী। এখন এই পরাগধানী মূলত এখান থেকে আমি যেভাবে দেখতেছো তাতে হচ্ছে 2টা পার্ট আছে। আসলে এটা আমি 2D দেখাচ্ছি, মানে 2 ডাইমেনশনে দেখাচ্ছি। এখানে তো 3D দেখানো সম্ভব না। হ্যাঁ, 3D দেখানো সম্ভব না। এটা আসলে মূলত 4টা পার্ট থাকে, এখানে 4টা পার্ট থাকে। এটা যদি এই পরাগধানীটা যদি আমরা এখান থেকে কেটে ফেলি তাহলে কিরকম দেখাবে এটা বুঝতে পেলাম। এটা দেখাবে হলো এই যে এরকম, এইরকম। তাহলে দেখো, একটা পরাগধানী যদি আমি এইভাবে সেকশন করি, মানে কেটে ফেলি, তাহলে পরাগথলি দেখো, এবং এগুলোকে 4টা দেখো, এগুলোকে বলা হয় পরাগথলি। এবং এই পরাগথলির বাইরে যে এই স্তরটা, এই যে বাইরে যে স্তর, এই যে স্তর, পরাগথলির যে স্তর, এটা মূলত 5 থেকে 7টা কোষ স্তর দ্বারা গঠিত। আবির্ভাবিক উদ্ভিদের কথা বলছি, 5 থেকে 7টা পুরু কোষ স্তর দ্বারা গঠিত। এবং এই কোষ স্তরগুলা বন্ধা কোষ হয়, মানে এরা অনুর্বর কোষ হয়, এরা ফার্টিলাইজ হতে পারে না, এরা বন্ধা কোষ হয়। এই স্তরটাকে বলা হয় ট্যাপেটা। এই স্তরটাকে কি বলা হয়, ট্যাপেটা। মনে রাখতে হবে, ট্যাপেটা। তাহলে এই ট্যাপেটা বলা হয় এই কোষ স্তরগুলো। এবং এর ভেতরে যে কোষগুলো থাকে, এর ভেতরে যে কোষগুলো থাকে, এই কোষগুলো থেকে মূলত পরাগরেণু তৈরি হয়। এই কোষগুলো থেকে মূলত পরাগরেণু তৈরি হয়। এখন কিভাবে পরাগরেণু তৈরি হয়? পরাগরেণু তৈরি হয় হলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন এর ভিতরে মিওসিস কোষ বিভাজন হয়। এখন তোমরা আগের অধ্যায়ে পড়েছো কোষ বিভাজনের আলাদা তোমাদের চ্যাপ্টার আছে, ওইখানে পড়েছো যে কোষ বিভাজন 3 প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, একটা হলো মিওসিস। এখন মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে মিওসিস হয়। এই যে এটা হলো জনন মাতৃকোষ, এখানে যে কোষগুলো থাকে, পরাগকলির ভিতরে যে কোষগুলো থাকে, এইগুলো হচ্ছে জনন মাতৃকোষ। এখানে মিওসিস হয়, হওয়ার ফলে এগুলো কিন্তু ডিপ্লয়েড সেল। কিন্তু যখন মিওসিস হয়ে যায় তখন এগুলো হ্যাপ্লয়েড সেল হয়ে যায়। কারণ আমি তোমাদের ক্লাসে এইগুলো করিয়েছি কিন্তু, হ্যাঁ, যে ডিপ্লয়েড কোষ কি, হ্যাপ্লয়েড কোষ কি, এগুলো তোমাদের করিয়েছি। তাহলে তোমাদের কি ঘটনা এখানে ফুলের এই জায়গায় কি ঘটনা ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন হওয়ার পরে তখন এই কোষগুলো থেকে একটা কোষ থাকলে কয়টা কোষ হবে? এটি করে ধরো এখানে উদাহরণের জন্য 100টা করে কোষ আছে, জনন মাতৃকোষ 100টা। কিন্তু যখনই মিওসিস হলে 100টা আছে, তাহলে ধরো এখানেও 100টা আছে। আমি 100টা জাস্ট উদাহরণের জন্য বলতেছি। কিন্তু যখন এখানে মিওসিস হবে, মিওসিস কোষ বিভাজনের ফলে এখানে যদি 100টা কোষ থাকে, এখানে আসলে কয়টা কোষ হবে? তখন
কারণ আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। তার মানে এখানে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হলে 100টা কোষ থেকে 400টা কোষ তৈরি হবে। 4টা কোষ তৈরি হবে এবং সেই কোষগুলো হবে হ্যাপ্লয়েড, এবং ডিপ্লয়েড কোষে হবে মিওসিস। অবশ্যই ডিপ্লয়েড কোষে হয়, হ্যাপ্লয়েড কোষে কখনো মিওসিস হয় না, এর আগে তোমরা পড়েছো। তাহলে এইভাবে তোমার এখানে যখন মিওসিস কোষ বিভাজন হবে তখন একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হবে, হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, মানে 100টা থেকে 400টা কোষ তৈরি হবে। এখন যে জায়গায় 100টা কোষ ছিল সেই জায়গায় 400টা কোষ তৈরি হবে। কি হবে তাহলে? এই ক্যাপিটালের উপরে প্রচুর পরিমাণ আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকবে। যত বিভাজন হবে এই ক্যাপিটালের উপরে তখন আস্তে আস্তে আরো বেশি প্রেশার বাড়তে থাকবে, চাপ বাড়তে থাকবে। ফলে কি হবে? এই ক্যাপিটালটা ফেটে যাবে, এই জায়গাগুলো ফেটে যাবে, এই দিক দিয়ে এই পরাগরেণুগুলা কি হবে? বের হতে থাকবে। পরাগরেণুগুলো আস্তে আস্তে বের হয়ে যেতে থাকবে। এখন এই পরাগরেণুগুলো আসলে এক এক ফুলের পরাগরেণু এক এক রকম হয়। কোন ফুলের পরাগরেণু ভারী, কোন ফুলের পরাগরেণু হালকা, কোন ফুলের পরাগরেণু বাতাসে উঠতে পারে, কোন ফুলের পরাগরেণু বাতাসে উঠতে পারে না। তোমার ক্লাসে এইটার বইও এগুলো পড়েছো। কোন ফুলের পরাগরেণু পানিতে ভাসতে পারে, পানিতে সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, এই পরাগরেণুগুলো তখন বিভিন্ন পাখির পালকে বা মৌমাছির পালকে বা পাখায় পায়ে, হ্যাঁ, এই পরাগরেণুগুলো লেগে যায়। এই মৌমাছিগুলো যখন অন্য ফুলে যে পড়ে তখন এই পরাগরেণুগুলো পরাগায়ন হয়। এই পরাগরেণুগুলো তখন ওই ফুলের মানে স্ত্রীস্তবকে যা পড়ে। এখন স্ত্রীস্তবক কোনটা? আগামী ক্লাসে দেখা হবে। এখন এই আজকে ক্লাসে পরাগরেণুগুলো দেখতে কেমন হয়, এর ভিতরে কি কি থাকে সেটা দেখে ইনশাআল্লাহ শেষ করব। তাহলে এবার খেয়াল করো, এটা মুছে ফেলি। আচ্ছা, তাহলে এই পরাগরেণুটা দেখতে কেমন হয় খেয়াল করো। পরাগরেণু বেশিরভাগ পরাগরেণু দেখবে এরকম গোলাকার, মানে এরকম স্মুথ গোলাকার না, এরকম কাটা কাটা, এরকম কাটা কাটা থাকে, এরকম কাটা কাটা থাকবে। এখন এটাকে আমরা যদি মাঝখান দিয়ে কেটে ফেলি, যদি ধরো মাঝখান দিয়ে কেটে ফেলি, সেকশন করি, তাহলে জিনিসটা কেমন দেখাবে? জিনিসটা দেখা যাবে এরকম, ভেতরে একটা লেয়ার থাকবে, বাইরে এরকম লেয়ার থাকবে, এরকম কাটা কাটা লেয়ার। বাইরের যে স্তর, এটাকে বলা হচ্ছে এক্সাইম। বাইরের যে স্তর সেটার নাম হবে এক্সাইম, এবং ভেতরের যে স্তর সেটার নাম হবে ইন্টাইন। ভেতরে যে স্তর সেটার নাম ইন্টাইন, এবং এর ভেতরে একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটা হবে হ্যাপ্লয়েড। এই নিউক্লিয়াসটা হবে হ্যাপ্লয়েড, কারণ এটা তো মিওসিসের মাধ্যমে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখন এখানে একটা ছিদ্র থাকে, সূক্ষ্ম ছিদ্র থাকে, যেটা নাম হলো জার্মপোর। এই যে ছিদ্রটা হলো জার্মপোর। ভেতরে যে এটা নিউক্লিয়াস, এগুলো সাইটোপ্লাজম। এখন কি ঘটনা ঘটে? ঘটনা হলো এই পরাগরেণু যখন বের হয়েছে পরাগথলি থেকে, বের হওয়ার পর এই নিউক্লিয়াসটা, একটা নিউক্লিয়াস, তখন এই নিউক্লিয়াসটা ভেঙে যাবে। ভেঙে দুটা নিউক্লিয়াসে করবে। একটা হলো ছোট নিউক্লিয়াস, একটা হলো বড় নিউক্লিয়াস গোলাকার, এটা হলো টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস, এবং আরেকটা নিউক্লিয়াস হয় ছোট বাঁকা নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। বুঝতে পারতেছ? তাহলে এই জনন নিউক্লিয়াস একটা, আর একটা হলো টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। দুটো নিউক্লিয়াস হয়। এরপরে এই টিউব নিউক্লিয়াসটা করে কি, এই যে জারপোর আছে, এই জারপোর দিয়ে বের হওয়ার চেষ্টা করে এবং একটা টিউব তৈরি করে। টিউবটা কিরকম হয়? এরকম আস্তে লম্বা টিউব হয়, এবং এই নিউক্লিয়াসটা এর ভিতরে ঢুকে যায়। প্রথমে এই নিউক্লিয়াসটা ঢুকে যায়, তাহলে এটা হলো টিউব নিউক্লিয়াস, এবং এর পেছনে এই টিউব নিউক্লিয়াসের পেছনে এই নিউক্লিয়াসটাও এইরকম এর পেছনে যাচ্ছে। তো এই পেছনে যখন যায়, এরপরে তাহলে এই টিউব নিউক্লিয়াসের পেছনে এই জনন নিউক্লিয়াসটা টিউবের মধ্যে প্রবেশ করার পর যে ঘটনা ঘটে, এখন এই অবস্থায় একটা পরাগরেণু যা একটা স্ত্রী স্তবকে যে অংশ থাকে স্ত্রী কেশর বা গর্ভকেশর, এটার পরাগ এর গর্ভ মুন্ডে পড়ে, গর্ভমুণ্ডের মধ্যে তোমাদের দেখা যাবে। আগামী ক্লাসে এটা ভালো করে দেখাবো ইনশাআল্লাহ। এই যে গর্ভমুণ্ড, এইখানে এই পরাগরেণুটা পড়বে, পড়ার পর এই টিউবটা এই জিনিসটার ভিতর দিয়ে এই গর্ভমুণ্ড
গর্ভতন্ত্রের ভিতর দিয়ে এইদিকে এই টিউবটা ঢুকে যায় এবং যখন গর্ভাশয়ের কাছে ভেতরে আসতে থাকে শেষ মাথায় এসে তখন আসতে থাকে তখন এই নিউক্লিয়াসটা জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ হয়তো, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবং এই জনন নিউক্লিয়াসটা একটা জনন নিউক্লিয়াস, এই প্রতিটা জনন নিউক্লিয়াস একটা শুক্রাণুতে পরিণত হয়। একটা শুক্রাণুতে পরিণত হয়। তাহলে দেখো পেছনে দুটো শুক্রাণু হয়ে গেছে আর সামনে এটা টিউব নিউক্লিয়াস। এখন যখন টিউব তৈরি করা শেষ, টিউব তৈরি করার প্রয়োজন পড়ে না, তখন এই টিউব নিউক্লিয়াসটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। আগামী ক্লাসে আমরা দেখবো যে যখন টিউব নিউক্লিয়াসের কাজ শেষ হয়ে যায় তখন কি ঘটনা ঘটে। হ্যাঁ, টিউব যখন তৈরি শেষ তারপরে কি ঘটনা ঘটে আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবো, ফোন দিতে পারো, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন দিতে পারো। তাহলে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।